This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সকাল 10টায় 10 খবর অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জুরা, আমার সঙ্গে রনিপাও রয়েছে। রনিপা, প্রথমেই জঙ্গি কার্যকলাপের দিকে নজর, কারণ উদ্বেগ বাড়ছে। জঙ্গি যোগে ধৃতদের কার্যকলাপ ভাবাচ্ছে গোয়েন্দাদের। যে কথা বলছিলাম আমরা, বিশেষ অ্যাপের মাধ্যমে পাকিস্তানের এবং বাংলাদেশের 15 জনেরও বেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত 8 জনের। যে 8 জনকে ধরা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, সামাজিক মাধ্যম বা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও মগজ ধুলাইও করত ধৃত আব্বাস। আর কি জানা যাচ্ছে এই 8 জনকে জেরা করার পর জানবো। সুপ্রিয় গো আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুপ্রিয়। মঞ্জুরা, দেখো, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের যে 8 জন সদস্য এবং যাদের মধ্যে 2 জন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার হয়েছে, এদেরকে একদিকে যেমন অসম এসটিএফ জিজ্ঞাসাবাদ করছে, তার পাশাপাশি রাজ্য পুলিশের এসটিএফেরও একটা টিম কিন্তু অসমে পৌঁছে গেছে, যৌথভাবে জিজ্ঞাসাবাদ চলছে। আর সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে এদের কি অ্যাক্টিভিটি বা এদের কি পরিকল্পনা ছিল সেই সম্পর্কিত বিষয়গুলো যেমন জানার চেষ্টা চলছে, তার পাশাপাশি এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে বা এদের কাছ থেকে যে সমস্ত নথিপত্র থেকে শুরু করে বই, এমনকি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, সেগুলো খতিয়ে দেখে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে এরা যে মোবাইল ফোন ব্যবহার করত, সেই মোবাইল ফোনে কিন্তু বিশেষ অ্যাপ ছিল এবং সেই অ্যাপের মাধ্যমে এই যে 8 জন সন্দেহভাজন জঙ্গি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, তারা পাকিস্তান এবং বাংলাদেশের যারা হ্যান্ডেলার, এমনকি শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব রয়েছে এই সংগঠনের, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। আর সেই যোগাযোগের মধ্যে দিয়ে তাদের কাছে কিন্তু যে সমস্ত বার্তা সেগুলো এসে পৌঁছতো এবং তার উপরে ভিত্তি করেই কিন্তু তারা তাদের যে কার্যকলাপ সেগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এমনকি তার পাশাপাশি আরও যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ যে ইসলামিক বেশ কিছু বই রয়েছে। আর এই বইগুলোই মূলত এই যে মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস, যারা হরিহরপাড়া থেকে গ্রেপ্তার হয়েছে, তারা যারা লিঙ্কম্যান হিসেবে কাজ করতো, এমনকি তাদের উপরে যে দায়িত্ব ছিল সংগঠনের কাজের জন্য নতুন করে রিক্রুট করা, এমনকি যুব সমাজকে উদ্বুদ্ধ করা, এবং সেক্ষেত্রে এ ধরনের বইগুলো কিন্তু তারা ব্যবহার করত। এমনকি আরও যেটা তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে অনুমান করছেন, এই যে মিনারুল শেখ, সে বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিল এবং কোন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিল সেটাও কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে উত্তর পূর্বাঞ্চলে এদের কিন্তু একটা বড়সড় হামলার বা নাশকতা চালানোর পরিকল্পনা ছিল। আর সেই কারণে কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, গুড মর্নিং। মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। আমরা এর আগে এই যে জঙ্গি কার্যকলাপ এ রাজ্যে হয় সেটা আমরা জানতাম, শুনতে পেতাম, কিন্তু বাংলাদেশের পরিস্থিতির পর দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে হচ্ছে। শুধু নয়, রীতিমতো সক্রিয় এবং মূলত সীমান্তবর্তী জেলাগুলোতে এবং তার বিভিন্ন রকম মাধ্যমগুলো তথ্যগুলো সামনে আসছে। মূলত এই 8 জনকে ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদের পর আরও আসছে। এটা সত্যি কতটা ভাবনার? তাহলে কি সত্যি জঙ্গিদের সেফ জোন বা একেবারে ডেরা হচ্ছে এই বাংলা? কর্নেল ভাদুরী, না, সেফ জোন বা ডেরা বলাটা একটু বেশি হয়ে যাবে, কারণ বাংলাদেশি এক্সট্রিমিস্টরা ওখান থেকে পালিয়েছে। যখনই শেখ হাসিনা বা অন্য গভর্নমেন্টরা যখন ওদের ওপরে চাপ দিত, ওরা পালিয়েছে, এদিকে লুকিয়ে থাকতো, বা এখানকার ক্রিমিনালরা গিয়ে ওখানে লুকিয়ে থাকে। এটা কোনো নতুন ফেনোমেনন না। বাট এখন এরা যে যারা ধরা পড়েছে, এদের অ্যাকচুয়াল এদের মোটিভ কি আর এরা কি করতে চায়, এটা তো তদন্তে আরো বিস্তারিত ভাবে বেরোবে। বাট আমাদের নিজেদের ইন্টারনাল এজেন্সি, মানে স্টেট গভর্নমেন্টের প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিসকে এখন যেহেতু ডিস্টেবিলাইজ, কর্নেল ভাদুরী, আমরা যেগুলো জানতে পারছি সূত্র মারফত, এদের তো মূলত কাজটাই ছিল নেটওয়ার্ক ছড়ানো, বাড়ানো, মাদ্রাসার আড়ালে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া। হ্যাঁ, তো আনস্টেবল যখন সিচুয়েশন থাকে তখন মানে যারা এই ধরনের অ্যান্টি সোশ্যাল বা এক্সট্রিমিস্ট এলিমেন্ট, ওরা তো ওই সিচুয়েশনটার অ্যাডভান্টেজ নেবেই, এটা তো এক্সপেক্টেড। আমাদের গোয়েন্দা বাহিনী প্লাস আমাদের যে এনআইএ আর
র এটসেট্রা এদেরকে হাইপার অ্যাক্টিভ সিচুয়েশনে এসে অ্যালার্ট থাকতে হবে, এটা তো এক্সপেক্টেড। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, কারণ নেপালকে কেন্দ্র করে ফের সক্রিয় হলো পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আনসারুল্লাহ বাংলা টিমের ৮ সদস্যকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাওয়ার কথা ছিল এই মডিউলের। নেপাল থেকে চিকেন স্নেক দিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল। সেই অস্ত্র বাংলাদেশ, অসম এবং বাংলায় অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। পাক হ্যান্ডেলারদের মাধ্যমে অস্ত্র আসার কথা ছিল। ফালাকাটায় পরপর বৈঠক হয় ধৃত এই মুজিবর এবং নূর ইসলামের মধ্যে। চিকেন স্নেক হয়ে নেপাল পর্যন্ত করিডোর তৈরির পরিকল্পনা ছিল এই আনসারুল্লাহ বাংলা টিমের। খবর তদন্তকারী সূত্রে। একেবারে চাঞ্চল্যকর খবরে নজর রাখছে এই মুহূর্তে আমরা। নেপালকে কেন্দ্র করে ফের সক্রিয় আইএসআই পাক গুপ্তচর সংস্থা। এই আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জন সদস্যকে জেরা করবার পরেই এমনই চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসছে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার চক্রবর্তী, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, এই মুহূর্তে আরও একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে আসছে, সেটা হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম, এই টিমের ৮ জন সদস্য, তাদেরকে জেরা করবার পরে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে। সেগুলো আমরা সকাল থেকে একের পর এক দেখাচ্ছি। এবং এই মুহূর্তের খবর হচ্ছে নেপালকে কেন্দ্র করে আইএসআই সক্রিয় হচ্ছে এবং চিকেন স্নেক সেই অংশটাকে কাজে লাগিয়ে নেপাল যোগের একটা ছবি উঠে আসছে। কি বলবেন? দেখুন, নেপাল কিন্তু আজকের বলে না, বহুদিন ধরেই তার জিওগ্রাফিক পজিশনিং এর জন্য ভারতবর্ষের জন্য অনেক রকম বিপদ তৈরি করেছে। সে আন্ডারওয়ার্ল্ড, মাফিয়া ওয়ার্ল্ডের লোকরা গিয়ে নেপালে আশ্রয় নেয়। চার্লস সোবরাজ থেকে শুরু করে সমস্ত রকম সন্ত্রাসবাদী, টেরোরিস্ট অর্গানাইজেশন বা মাফিয়া আন্ডারওয়ার্ল্ড নেপালে ওরা থাকে এবং নেপাল থেকে বেস করে ভারতবর্ষের উপর বিভিন্ন কাজকর্ম করে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে ধরা পড়েছে এবিটির লোকজন, এদের কাছ থেকে তো দেখুন অনেক কিছুই বেরোচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যদি আসাম পুলিশ না আসতো এবং তারা যদি অপারেশনটা না করতো, এগুলো তো জানা যেত না। পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে? তাদের কাছে কোনো খবর নেই যে চিকেন স্নেক দিয়ে বাইরে থেকে অস্ত্র ঢুকছে বা ঢোকার পরিকল্পনা করছে সন্ত্রাসবাদীরা। এটা একটা খুব সত্যি সত্যি খুব চিন্তার বিষয়। কারণ সমস্যা হচ্ছে সন্ত্রাসবাদীদের একবার সাফল্য পাওয়াটাই এনাফ, আর আমাদের সিকিউরিটি এজেন্সিকে আমাদের রোজ সফল হতে হয়, না হলে বিপদ এসে যাবে। দীপাঞ্জন দা, মঞ্জিরা কথা বলছিলাম। গুড মর্নিং। সেটা হচ্ছে যে এই যে চিকেন স্নেক, আমার প্রশ্ন হচ্ছে আপনাকে, যে আপনিও বললেন অনেক দিন ধরে কাজ হচ্ছে, ঠিক। এক হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে সেটা নিয়ে তো কোনো বক্তব্যই নেই, কিন্তু এই চিকেন স্নেক কেন, এই করিডোরের মাধ্যমে কি সুবিধা এদের? না দেখুন, চিকেন স্নেকের যে জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে, একটা বিস্তীর্ণ এলাকা রয়েছে যেখানে কিন্তু প্রপারলি বিএসএফ ও কর্ডনিং করতে পারে না। তার জন্য ফেন্সিং এর একটা সমস্যা রয়েছে। এবং চিকেন স্নেকের দেখুন, যখনই টেরোরিস্ট অর্গানাইজেশন কোন রকম এই সমস্ত অস্ত্র চোরাচালান বা পাচার করার চেষ্টা করে, ওখানে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা দরকার। সেই ইনফ্রাস্ট্রাকচারটা চিকেন স্নেক দিয়ে, স্মাগলিং এর ইনফ্রাস্ট্রাকচার বহুদিন ধরে রয়েছে। সে ড্রাগসের ইনফ্রাস্ট্রাকচার র্যাকেট হোক বা অন্যান্য র্যাকেট গুলো হোক, অবৈধ অনুপ্রবেশের জন্য হোক। এবং ওই জায়গাটাতে ভারত, দুর্ভাগ্যক্রমে ভারতের ভূখণ্ডে পশ্চিমবঙ্গে একটা পরিবেশ এমন রয়েছে, সেখানে প্রশাসন বলুক, শাসক দলের লোক বলুন, রাজনৈতিক নেতা বলুন, তারা এই সমস্ত এই ড্রাগ র্যাকেট, স্মাগলিং র্যাকেটের সঙ্গে ইনভলভ। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা ওরা ব্যবহার করে এবং জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য ভারত, নেপাল, বাংলাদেশের যে কোনো জায়গায় খুব চট করে ট্রান্সফার চলে যাওয়া যেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু এই চোরাচালানের জন্য একটা সুবর্ণ সুযোগ হয় ওদের। এটা হচ্ছে, এবং দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এখনো প্রপারলি অ্যাক্ট করছে না। এটা ভারতের সুরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষার নয়, পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য, পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য ভয়ঙ্কর বিপদ। কারণ এই আল কায়দা বলুন, এই আনসারুল্লাহ বাংলা টিম তাদের একটা নাম, কিন্তু আসল তো আল কায়দা, দেশ, আইএসআইএস, এরা আরো ভয়ঙ্কর। এরা যেরকম ভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে, এটা আমাদের জন্য নিঃসন্দেহে প্রচন্ড চিন্তার ব্যাপার পশ্চিমবঙ্গের মানুষের জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।